আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সি প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে, যে সমস্যাটা হচ্ছে যে কি ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে হবে। কোনো একটি সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে হবে। তো ফ্যাক্টরিয়াল নির্ণয় করব কিভাবে? ফ্যাক্টরিয়াল কথার অর্থটা কি? ফ্যাক্টরিয়াল কথার অর্থ হচ্ছে গণিক। ফ্যাক্টরিয়াল কথার অর্থ গণিত। তো ফ্যাক্টরিয়াল কথার মানেটা কি একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরনের আমি বললাম 5 ফ্যাক্টরিয়াল। তো 5 ফ্যাক্টরিয়াল কথার অর্থটা হচ্ছে যে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, অর্থাৎ সবগুলো সংখ্যার গুণফল কত? 120। মানে বুঝতে পারছি কোন একটা সংখ্যা বললে ওই সংখ্যা থেকে তারপরের সংখ্যা 1 কম, তারপরের সংখ্যা আরও 1 কম, তারপর সংখ্যা আর 1 কম, এইভাবে কি পর্যায়ক্রমে লাস্টে কত আসবে? 1 আসবে এবং ওই সকল সংখ্যাগুলোর গুণ করবো একসাথে, তখন যা দাঁড়াবে তাই কিন্তু ফ্যাক্টরিয়াল। তো আরেকটা উদাহরণ ধরতে পারি আমরা, যেমন ধরেন 3 ফ্যাক্টরিয়াল। তো 3 ফ্যাক্টরিয়াল কথার মানে হচ্ছে কত? 3 × 2 × 1, অর্থাৎ 6। তো ফ্যাক্টরিয়াল কীভাবে কম্পিউটারকে শেখাবো আর কম্পিউটারকে কীভাবে শেখাবো? কারণ আমরা জানি যে কম্পিউটারকে শেখাতে গেলে, কম্পিউটারকে কোনো কিছু করাতে গেলে সেটার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? প্রোগ্রামের প্রয়োজন হয় কম্পিউটার। তো এই প্রোগ্রামটা আমরা কীভাবে কম্পিউটারকে শেখাতে পারি এবং কোন ধরনের প্রোগ্রাম বেছে নিব? অবশ্যই আমরা সি প্রোগ্রাম বেছে নেব, তাই না? আমরা সি প্রোগ্রামের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। তা এই যে সি প্রোগ্রামটা আমরা করব, তো আমাকে এর জন্য আগে একটু সমস্যা বিশ্লেষণ করতে হবে যে আমি কীভাবে এটা করতে পারি। যেমন আরেকটা বিষয় সবার আগে মাথায় রাখতে হবে, সি প্রোগ্রামে যত প্রোগ্রামে করতে চান না কেন, আপনি সর্বাধিক চেষ্টা করবেন সবচেয়ে কম সংখ্যক চলক এবং ধ্রুবক নিয়ে এবং সবচেয়ে কম ডেটা নিয়ে কোনো একটা প্রোগ্রামিং করা। কারণ কেন? যদি কম ডেটা নিয়ে, কম চলক নিয়ে যদি আপনি কম্পিউটারকে খুব তাড়াতাড়ি বোঝাতে পারেন, তাহলে কম্পিউটারটা খুব সহজেই বুঝে নিতে পারে। তা আমরা এই ফ্যাক্টরিয়ালটা করার জন্য ধরে নিলাম ফ্যাক্ট নামে একটা চলক, এটা 1 ধরে নিলাম, একটা কলাকৌশল ফ্যাক্ট। আরেকটা মান ধরে নিতে পারি আমরা এই ফ্যাক্ট, তারপরে আরেকটা মান ধরে নিলাম যে আই, একটা চলক ধরে নিলাম, এটারও মান আমরা কত ধরে নিলাম? 1। এবং আরেকটা সূত্র নিতে পারি আমরা যে প্রক্রিয়াকরণের জন্য, সূত্রটা কি? ফ্যাক্ট ইন্টু আই। তো ফ্যাক্ট ইন্টু আই কি? মানে আমি কিন্তু শুধুমাত্র এই 3টা বিষয় ধরে নিয়েছি এই ফ্যাক্টরিয়ালকে বোঝানোর জন্য। দেখো, আমি যদি এই 3টা বিষয় দ্বারা যদি আমি ফ্যাক্টরিয়াল বোঝাতে পারি, তাহলে তো অবশ্যই ভালো সেটা, রাইট? তা এই 3টা বিষয় দ্বারা কি আমি ফ্যাক্টরিয়াল বোঝাতে পারবো? আজ তো সক্ষম, হ্যাঁ সক্ষম, কিন্তু এখানে একটা বিষয় ব্যবহার করতে হবে সি প্রোগ্রামিংয়ে। এটা কি? লুপের ব্যবহার করি। লুপ কি? যে একটা প্রক্রিয়া বারবার চলবে, একটা প্রক্রিয়া বারবার চলবে। একটু বোঝানোর চেষ্টা করি। আমি কিন্তু ফ্যাক্টের মান 1 ধরে নিছি এবং আয়ের মান 1 ধরে নিছি। তো এখানে যদি আমি কোনো একটা প্রক্রিয়াকরণ করতে চাই, তো সেখানে তো অবশ্যই এই ফ্যাক্টের মান কত? 1, আয়ের মান কত? 1। তো 1 আর 1 গুণ করলে কত? 1। তো আবার ফ্যাক্টের মধ্যে কত মান ঢুকলো? 1। আচ্ছা, কোনো ক্রমে যদি এই আয়ের মানটা 1 থেকে যদি 2 হয়ে যায়, কোনো ক্রমে, এটা পরে আমরা বোঝাবো যে আসলে কীভাবে হয় এটা। কোনো ক্রমে যদি 1 থেকে এটা 2 হয়ে যায় এবং ফ্যাক্টের মান কিন্তু এখন কতটুকু প্রসেসিভ হলো? 1। তো পরবর্তীতে আবার যদি এই সূত্রটাই আমি খাটাই, তখন তুমি কি বলতে পারবা? যে স্যার ফ্যাক্ট ইন্টু আই। স্যার নতুন ফ্যাক্টের মান কত? 1ই স্যার। এবং নতুন আয়ের মান কত? স্যার 2। 2 একে 2। আচ্ছা, আবার কোনো ক্রমে যদি আয়ের মান 3 হয়ে যায় এবং নতুন ফ্যাক্টের মান কত? 2। এই আবার আগের যে প্রক্রিয়াকরণের সূত্রটা আছে সেটা আবার খাটাই। ফ্যাক্ট মানে স্যার ফ্যাক্ট ইন্টু আই। ফ্যাক্টের মান ছিল 2 এবং আয়ের মান হচ্ছে কত? 3। 3 দুগুণে 6। আচ্ছা, এই প্রক্রিয়াটা আবার খাটাই, কোনো কারণে আয়ের মান 4। তো ফ্যাক্টের মান কিন্তু এবার সর্বশেষ 6। তা আবার সূত্রটা খাটাই, ফ্যাক্ট ইন্টু আই। আচ্ছা, তো ফ্যাক্টের মান 6 এবং গুণ দিলাম কত? 4। 4 6 কত? 24। তো এইভাবে কিন্তু আমরা কিছু মান পাইতেছি।
হয় ফ্যাক্টরিয়াল মান 1 বা 2 বা 6 বা 24, রাইট? এবং এই প্রক্রিয়াটা কিন্তু বারবার চলতেছে। যদি আয়ের মান 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, আচ্ছা আমি একটা সীমাবদ্ধতা করে দিলাম যে আয়ের মান 4-এর থেকে বেশি হতে পারবে না বা 5-এর থেকে বেশি হতে পারবে না, ধরলাম 4ই হতে পারবে সর্বোচ্চ। তার মানে 4-এর ছোটো হলেও এই প্রক্রিয়াগুলো চলতেছে এবং 4 হলেও কিন্তু এই প্রক্রিয়াটা চলবে। তা আমি যদি এই সীমাবদ্ধতা আমি শর্তটা বোঝাতে পারি কম্পিউটারকে, অর্থাৎ কী বললাম, আয়ের মান ছোটো হবে এবং সমান হবে, কার সমান? 4-এর, বা 4-এর ছোটো হবে, তাহলে কিন্তু প্রক্রিয়াটা চালানো সম্ভব। আরেকটা বিষয়, আয়ের মান প্রতিবার যেহেতু 1 বাড়তেছে, তা আমি বলতে পারি আয়, নতুন আয় এটা, তো পুরান আয়ের সাথে 1 যোগ করব। তার মানে হচ্ছে যে কি, পুরান আয় যদি 1 হয় তো 1-এর লগে 1 যোগ 2, যদি পুরান আয় 2 হয় তো 2-এর লগে 1 যোগ 3। তাহলে এই শর্তটা আমি খাটাইতেছি এবং এই শর্তটা আমি খাটাইতেছি। আরেকটা বিষয়, আমি কিন্তু আয়ের মান প্রথমেই ধরে নিয়েছি, মনে আছে কত? আয়ের মান 1। তাহলে এখানে কিছু আমি শর্ত দেখতেছি আমি, রাইট? এই শর্তগুলো। এবং আরেকটা বিষয় কি, এই যে এই প্রক্রিয়াকরণের একটা সূত্র খাটাইতেছে এবং এই সূত্র খাটানোর মাধ্যমে এটা কিন্তু বারবার খাটাইতেছে। তাহলে এই সকল শর্ত এবং লুপের মাধ্যমে কিন্তু আমি প্রোগ্রামিংটা করতে পারবো, রাইট? তবে চলে আসো আমরা কীভাবে প্রোগ্রামিংটা করতে পারি সেই বিষয়ে আমি এবার আলোচনা করি। তো তোমরা এই বিষয়টা অবশ্যই জানো যে সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের এরকম একটা সাইন দিতে হয়। এই সাইনটাকে বলা হয় প্রিপ্রসেসিভ সাইন। তো এই প্রিপ্রসেসিভ কথার মানেটা কি আছে স্যার? এই প্রক্রিয়াকরণ আমরা যে করব স্যার, এখানে যত প্রকার গাণিতিক যুক্তি দেখাবো বা সেই সকল শর্তগুলো বা কিওয়ার্ডগুলো ব্যবহার করব স্যার, এই কিওয়ার্ডগুলো তো আগে থেকে কেউ এটা আবিষ্কার করে রেখেছে, এখন আমি তার এই আবিষ্কারটা ব্যবহার করতেছি। তো এই আগের আবিষ্কার করা যে কিওয়ার্ডগুলো আছে বা যে প্রক্রিয়াকরণগুলো আছে সেগুলো যে আমরা এখন ব্যবহার করতেছি, মানে অর্থাৎ যে ভাষাটা আগে থেকে আবিষ্কার করা আছে সেটা যে আমি এখন কম্পিউটারকে বোঝাবো, তা এটা তো আমার নতুন করে ভাষা যেন তৈরি করতে হয়, এই কারণে কিন্তু এই সাইনটা দেওয়া হয়, প্রিপ্রসেসিভ সাইন। তারপর কিন্তু এখানে কি লিখে দিতে হয়? ইনক্লুডের সাথে কি লিখে দেয় এখানে? studio.h। স্যার .h কথার মানে বোঝায় একটা হেডার ফাইল। তো হেডার ফাইল কথার মানে কি? হেডার ফাইল কথার মানেটা কি, যে হেডার ফাইল এর অধীনে অন্যান্য অনেক ফাংশন আছে। কি আছে? ফাংশন আছে। যেমন এই যে stdio স্যার, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এরকম হেডার ফাইলের মধ্যে কি আছে স্যার? প্রিন্টএফ, স্ক্যানএফ অথবা গেটসি, পুটসি, এরকম অনেক আরও ফাংশন আছে। তো স্যার এই সকল ফাংশনগুলো যদি আমি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই আমাকে studio.h লিখতেই হবে। আবার ধরনের আপনি গেটচার লিখতে চাইতেছেন, গেটচার নামক ফাংশন লিখতে চাইতেছেন, তাহলে স্যার গেটচার নামক ফাংশনটা কি studio.h আছে? না স্যার, নাই। এটা আছে কোথায়? ইনক্লুড ইনক্লুড conio.h, এটাতে আছে। তো স্যার আমাকে conio.h ব্যবহার করতে হবে যদি আমি স্যার গেটচার ব্যবহার করতে চাই। তা এবার একটু খেয়াল করে দেখেন যে গেটচার ব্যবহার করতে গেলে conio.h, আর প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করতে গেলে আমাকে studio.h। আবার আমি যদি ব্যবহার করতে চাই সাইন, কস, যে আমরা যে গণিতে ব্যবহার করি, বা পাওয়ার বা অ্যাবসলিউট ভ্যালু, এগুলো যদি ব্যবহার করতে চাই এই সকল ফাংশনগুলো, তাহলে আমাকে কী লিখতে হইব স্যার? ইনক্লুড math.h নামক একটা হেডার ফাইল ব্যবহার করতে হবে স্যার। তা এইরকম মানে বিভিন্ন ফাংশন, কোন ধরনের ফাংশন ব্যবহার করবেন তার জন্য আমাকে হেডার ফাইলগুলোকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো তার পরবর্তীতে আমাকে এখানে একটা কি লিখে দিতে হবে? ইন্ট মেইন। তো ইন্ট মেইন কথার মানেটা আমরা কি বলি, যে এটা আসলে এক ধরনের ফাংশন, সকল ফাংশনকে নেতৃত্ব দেয় এই ইন্ট মেইন ফাংশনটা। যেমন আমরা ক্রিকেট খেলায় সাধারণত যেমন দেখে যে সকল ক্রিকেট প্লেয়ারের মধ্যে একজন নেতা থাকে, যে সে কী করে দলের প্রতিনিধিত্ব করে, ঠিক তেমনি অন্যান্য সকল ফাংশনে কি মেইন ফাংশনটাকে প্রতিনিধিত্ব করে। তার পরবর্তীতে এই যে সেকেন্ড ব্রেকেট ওপেন দ্বারা কী করতে হয়? প্রোগ্রামটা চালনা করতে হয়। এখন প্রোগ্রাম চালনা করার পরে তারপর আমাদের কী করতে হবে? চলক ঘোষণা দিতে হবে, অর্থাৎ ডেটা টাইপ কী ধরনের ডেটা টাইপ হবে এটা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। তা আমরা যে ডেটা টাইপটা ব্যবহার করবো এটা কি ইন্টিজার ডেটা টাইপ।
আর ডেটা টাইপ নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কি আলোচনা করব। তো এটা 3 ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হবে। ইন্টিজার ডেটা টাইপ, তাই আমি ইন্ট লিখলাম। আর যদি ফ্লোটিং টাইপের ডেটা টাইপ ব্যবহার করতাম তাহলে ফ্লট লিখতাম। এখন কেন স্যার ফ্লট লিখি নাই? ফ্লটটা সাধারণত ভগ্নাংশ সূচক সংখ্যাগুলোর জন্য ব্যবহার করা হয়। আমি যেহেতু ফ্যাক্টরিয়াল নাম্বারগুলো ব্যবহার করব, ফ্যাক্টরিয়াল নাম্বারগুলো কত? এই সাধারণত পূর্ণ সংখ্যার হয়ে থাকে, 1 2 3 4, এই যে যেমন আমরা এখানে ব্যবহার করলাম যে পূর্ণ সংখ্যার। এবং আরেকটা কথা হচ্ছে ঋণাত্মক সংখ্যার কি ফ্যাক্টরিয়াল হয় না। তো আমরা এই যে পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয় করব, তাই কি আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু নিতে হবে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য কী ঘোষণা করতে হবে? ইন্ট। এখন আমি চলক হিসেবে কী নিতে চাইতেছি? আই, এন এবং ফ্যাক্ট। এবং আমি আরেকটা কথা বলতেছি, ফ্যাক্টের মান আমরা 1 ধরে নিলাম। অবশ্য আয়ের মানও কি 1 ধরা যেত, কিন্তু আমরা আয়ের মান এখানে ধরবো না 1। এর একটা কারণ আছে, একটু পরেই আমরা বলতেছি এটা। তো ইন্ট লিখলাম। এখন আমরা একটা প্রিন্টএফ নামে একটা ফাংশন ব্যবহার করব। প্রিন্টএফ ফাংশনের ব্যবহারের কাজটা কি? যে স্যার এটা কোনো একটা আউটপুট প্রকাশে এটা সহযোগিতা করে। ধরেন আপনি লিখলেন কি ইন্টার এনি নাম্বার, তা ইন্টার এনি নাম্বারটা লিখলেন যে স্যার তার মানে কি এই লেখাটাই কি সম্পূর্ণরূপে শো করবে। কোনো একটা ফাংশনের ভিতরে ডাবল কোটেশন লিখতে হয়, ডাবল কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন তাই কিন্তু প্রকাশ পাবে। যদি আপনি ভুল কিছু লেখেন তাহলে ভুলই প্রকাশ পাবে, যা লিখবেন তাই। এখন একটা খেয়াল করেন, আমরা ইনপুট ফাংশন ব্যবহার করতে যাচ্ছি। ইনপুট ফাংশনের জন্য, ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে কী দিতে হবে? স্ক্যানএফ লিখে আমরা কী দিলাম? %d কেন? কারণ এগুলো তো ইন্টিজার টাইপের, তাই %d লিখতে হবে। লেখার পর এই %d যে লিখলাম, এটা কেন লিখলাম? কারণ এটা ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফাই করবে। অর্থাৎ আপনি যে এই যে 1 2 3 4 5 6 যত প্রকার মান নেবেন, আপনি 5 6 7 8 যাই নেবেন না কেন, তো এই সকল মানগুলো তো অবশ্যই ইন্টিজার টাইপের হতে হবে। এর জন্য আমাদের কী দিতে হয়? %d। তা আমরা আবার চলকগুলোর কি ইন্টিজার টাইপের নিলাম। এখন বলো তো %d যার মান যে নিব আমরা, এটা কার ভিতরে রাখবো? অবশ্যই কোনো না কোনো একটা চলকের ভিতরে রাখতে হবে আমাকে। সেই চলকটা আমরা ধরে নিলাম n। তো এই এনকে যে আমরা এনের ভিতরে যে মান বসাবো, এটাকে আমরা ডি এর মানটা কি এনের ভিতরে অ্যাড্রেসিং করতেছি না, তাই আমাকে এরকম একটা অ্যাড্রেসিং সাইন দিতে হবে। তো তার পরবর্তীতে আমরা এটা ক্লোজ করে দিলাম। অর্থাৎ কোনো একটা স্টেটমেন্ট লেখা শেষ করার পর তারপর কিন্তু এখানে সেমিকোলন দিতে হবে। সেমিকোলন যদি আপনি না দেন তাহলে একদম নাম্বার পাবেন না, একদম কাটা। এই কথার অর্থটা কি? যে ইন্টার এনি নাম্বার যখন আসবে কার্সরে, কিন্তু তখন এখানে একটা ফল পাবে, আমরা আপনার আউটপুটে দেখতে পারবেন সেটা। তো সেই কার্সরে আপনি কি যে কোনো মান বসাতে পারবেন, অর্থাৎ %d জাতীয় মান বসাতে পারবেন। কিন্তু কম্পিউটার সেটা প্রক্রিয়াকরণ করার সময় %d এর মানটা কার ভিতর রাখবে? n এর ভিতর রাখবে। এবার আসুন আমরা মেন কাজটা করি, ওই লুপের সাহায্যে যে কাজটা করবো। আমরা যে লুপের সাহায্যে কাজটা করতে চাইছি সেটাকে ফর লুপ। তো ফর লুপের কাজ তিন ধরনের হয়ে থাকে। ফর লুপের ভিতরে 3টা কাজ হয়ে থাকে: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। কী বললাম? ইনিশিয়ালাইজেশন, তারপর কি বললাম? কন্ডিশন, তারপর কি বললাম? ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তো ইনিশিয়ালাইজেশন মানে প্রাথমিক বা শুরু। তো শুরু করতে গেলে আমরা শর্তগুলো, যে মানগুলো শুরু করতে চাই, আয়ের মান আমরা কত ধরে নিলাম? 1। তারপর শর্তটা খাটাই আমরা। শর্ত হিসেবে কী দিতে চাইতেছি আমরা? আয়ের মান, যেই আমরা ইনপুট মানটা নিব n, যে n পর্যন্ত মান নিব। অর্থাৎ বলতে গেলে 5 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল বা 7 ফ্যাক্টরিয়াল, মানে চাইতে তাই হতে পারে, এই n দ্বারা বোঝাতেছে তা। তো এই মানটা কিন্তু n এর চাইতে ছোট হবে এবং n এর সমান হবে। যদি হয় তবে প্রক্রিয়াটা চলবে, নিচের প্রক্রিয়া। তো নিচের প্রক্রিয়াটা কি পরে উল্লেখ করতেছি। তার পরবর্তীতে ইনক্রিমেন্ট মানে বর্ধিতকরণ। আয়ের মান আগের আয় 1 ছিল না, সে আয় 1 করে বাড়বে। আগের আয় 1, এখন এই 1 যোগ হয়ে কত হবে? আয়ের মান 2।
পরবর্তীতে আবার আয়ের মান 2 হবে, 2 আর 1 যোগ করলে কত হবে 3, পরবর্তীতে আয়ের মান 3 হবে, 3 আর 1 যোগ করলে কত হবে 4, মানে এভাবে কি বাড়বে এই লুপের মাধ্যমে, অর্থাৎ লুপটা কিন্তু বারবার এটা কাজটা করে। এখন এই যে ফর লুপটা ব্যবহার করলাম, যে এই প্রক্রিয়াটা চলতে থাকবে কোন ধরনের প্রক্রিয়াকরণের সূত্রে, আমরা কিন্তু সেটা পূর্বে বিশ্লেষণ করছি যে ফ্যাক্ট ইন্টু আই নামক এই প্রক্রিয়াকরণ সূত্রের দ্বারা। অর্থাৎ এখানে ফ্যাক্টের মান কত 1 ছিল এবং আয়ের মান কত হচ্ছিল 1 ছিল, তো এই দুইটা গুণ করে কিন্তু একটা নতুন ফ্যাক্ট দাঁড়াবে। আবার এই প্রক্রিয়াটা চলবে কতক্ষণ, যে আয়ের মান বাড়বে, তারপর আবার শর্ত খাটাবে, আবার এই ফ্যাক্টের মান বাড়বে, আয়ের মান বাড়বে, তখন নতুন ফ্যাক্ট হবে, এভাবে কিন্তু চলতে থাকবে ফর লুপের দ্বারা। কমপ্লিট। এবার কিন্তু এই ফ্যাক্টটাই কিন্তু সর্বশেষ ফ্যাক্ট, কারণ সর্বশেষ যেহেতু এই শর্তটা আর এক সময় চলবে না, যখন এন এর মান কী হয়ে যাবে, আয়ের মানটা এনের চেয়ে বড়ো হয়ে যাবে, অর্থাৎ এই শর্তটা চলবে না, তখন লাস্ট যেই ফ্যাক্ট দাঁড়াবে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাই লাস্ট ফ্যাক্টটাই কিন্তু আমাদের এটা আনসারটা দিতে হবে, অর্থাৎ প্রিন্ট এফ। আমরা এটা আউটপুট হিসেবে প্রকাশ করতে চাইতেছি, লিখব কি the factorial is %d। অবশ্যই ফর লুপে লাস্টে সেমিকোলন দিতে হবে না, সেমিকোলন দিলে আরও কাটাতে দিবে। তারপর কি প্রিন্ট এফ %d লিখলাম। এখন ফরম্যাট স্পেসিফায়ার করলাম, স্যার এর মানটা কার ভিতর ঢুকবে, মানে কাকে অ্যাড্রেসিং করতেছে, এই ফ্যাক্টটাকে, তো ফ্যাক্ট লিখে দাও। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আগের যে আমরা অ্যাড্রেসিং করছিলাম তখন কিন্তু আমরা একটা অ্যান্ড সাইন দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু আর সেই অ্যান্ড সাইনটা দিব না। তার পরবর্তীতে আমরা কী দিয়ে দেবো, রিটার্ন 0। তো রিটার্ন 0 কথার মানেটা কি, যে আসলে প্রোগ্রামটা সাকসেসফুল, অর্থাৎ প্রোগ্রামে কোনো নির্ভুলভাবে আমরা লিখেছি, এই কারণে রিটার্ন 0 লিখি। তার পরবর্তীতে আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম। এই হলো আমাদের প্রোগ্রামিং ফর লুপের দ্বারা। এখন পরীক্ষায় কখনো কখনো আসে হোয়াইল লুপের সাহায্য করো। তো হোয়াইল লুপের সাহায্য করতে গেলে আমরা কি করব, তো স্যার আমরা আগের মতো কাজটা করে নিলাম হালকা কিছু। এখন আমরা কি কাজ করতে চাইতেছি, যে আগে যেহেতু ফর লুপের কাজ করলাম, এখন হোয়াইল লুপের সাহায্যে কাজটা করতে চাচ্ছি, সব কিন্তু একই। তো হোয়াইল লুপে যদি কাজ করতে চান, ইনিশিয়ালাইজেশনটা কী করবেন, যে আগে ভাগে কিন্তু লিখে দেবেন যে আয়ের মান কত ছিল 1। তার পরবর্তীতে হোয়াইলের ভিতরে আপনি শর্তটা লিখবেন, কোন শর্ত ছিল, যে আয়ের মান ছোট হবে এবং এন এর সমান হবে, ততক্ষণ পর্যন্ত কি প্রক্রিয়াটা চলবে। এবার হোয়াইলের ভিতরে কাজটা সম্পন্ন করুন। কোন কাজ সম্পন্ন করতে চাচ্ছেন, এই ফ্যাক্ট ইন্টু আই। এবার ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা দিয়ে দিতে হবে হোয়াইলের ভিতরেই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অবশ্যই প্রক্রিয়াকরণের সূত্রের নিচে, কি আই ইজ ইকুয়াল টু আই প্লাস এর 1। তো হোয়াইলের মধ্যে কোনো সেমিকোলন দেওয়া যাবে না, বাকি অন্য লাইনে কিন্তু সেমিকোলন দিতে হবে। তারপরে হোয়াইল লুপটা শেষ করে দিলাম। এখন তারপর কি প্রিন্ট এফ করব, প্রিন্ট এফ the factorial is %d, কমা, তারপর কি এটা ফ্যাক্টরির ভিতর রাখবো, ফ্যাক্ট কমপ্লিট। এবার কি লিখবো, রিটার্ন 0, তারপর কি ক্লোজ, শেষ প্রোগ্রাম কমপ্লিট। তো এই ছিল আমাদের হোয়াইল লুপ নিয়ে আলোচনা। এবার চলো আমরা ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করি। আপনি চাইলে প্রিন্ট এফ নাও দিতে পারেন, যেমন সব কিছু ঠিকঠাক, কিন্তু প্রিন্ট এফ নাও দিতে পারেন চাইলে। প্রিন্ট এফটা দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য, যেমন এই লেখাটা উঠবে, কেউ যাতে করে প্রোগ্রামটা বুঝতে পারে, সেই কারণে আমরা আউটপুটটা ব্যবহার করি, অত অতিরিক্ত লেখা। তো আপনি চাইলে প্রিন্ট এফ কথাটা নাও লিখতে পারেন, যেমন অন্য অন্য স্যারেরা কী করে, যে প্রিন্ট এফ না লিখেই কিন্তু এটা আনসার করে দেয়। যেমন তারা কী লিখলো, স্ক্যানএফ দিয়ে কী লিখলো, %d। তো %d লিখলো, তাতে কি হলো, এই %dটা ফরম্যাট স্পেসিফায়ার হবে কার জন্য, কার ভিতর ঢুকাবো, এই এনের ভিতর মানটা কী করবো, এই ঢুকাবো, তাই এনের ভিতর রাখলাম এটা। তো এবার আমাদের কী কাজ করতে হবে, হোয়াইল লুপ বা ডো হোয়াইল লুপ নিয়ে কাজটা করবো। ডো লিখলাম,
সরি দুঃখিত, এখানে অবশ্যই আমাদের ইনিশিয়ালাইজেশনের মানটা আগে দিয়ে দিতে হবে, তারপর এবার ডো জাতীয় মানটা লেখেন। এবার ডো এর ভিতরে বাকি যেই মানটা আছে এই আমরা প্রক্রিয়াকরণ সূত্রটা লিখব, ফ্যাক্ট ইন্টু আই, তারপর আয়ের মান কত হতে হবে, এই বৃদ্ধি কতটুকু সেটা লিখব, প্রতিবার একবার। তার পরবর্তীতে আমরা কী লিখব, হোয়াইল লুপ নিব। তো হোয়াইল লুপে আমরা অবশ্যই আগের মতো শর্ত বসাবো, আয়ের মান ছোট বা সমান হলে এই প্রক্রিয়াটা চলবে, কিন্তু এই হোয়াইলের মধ্যে আমাদেরকে অবশ্যই সেমিকোলনটা বসাতে হবে। তার পরবর্তীতে আমরা এখন শেষ, আমাদের ডু হোয়াইল লুপের কাজ শেষ। এখন আমরা প্রিন্ট অফ করব দা আপনি চাইলে দা ফ্যাক্টরিয়াল ইস এই কথাটা আগে কিন্তু লিখেছিলাম, কিন্তু এখন আপনি চাইলে নাও লিখতে পারেন কি শুধু %d লিখতে পারেন। এখন %d লিখলে কিন্তু বলবে যে %dটা যে আপনি ফর্মেট স্পেসিফাই করছেন কার জন্য, এই যে উক্ত ফ্যাক্টের জন্য, তাই ফ্যাক্ট লিখলাম, কমপ্লিট। এবার আমরা কি করব, রিটার্ন 0, তারপর প্রবলেমটা ক্লোজ করে দেবো। এই ছিল আমাদের উত্তর ডু হোয়াইল লুপের মাধ্যমে সমাধান। এবং আগের পেজে আমরা কী করছিলাম, এই ফর লুপের দ্বারা এবং কি হোয়াইল লুপের দ্বারা কি সমাধান করেছিলাম। আজকের জন্য এতটুকু।